বিজয়নগরের সেই অন্ধকার গলিপথ এখন পুরো বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। যে রাস্তায় প্রতিদিন শত শত মানুষ হেঁটে যায়, সেই রাস্তাতেই গত সন্ধ্যায় ঘটে গেল এমন এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে সমগ্র জাতিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একবিংশ শতাব্দীর অন্যতম তরুণ নেতা শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পুরো দেশ এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, কারা এই জঘন্য হামলার পেছনে? কেন এই তরুণ নেতাকে টার্গেট করা হলো? আর এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে যাচ্ছে? সন্ধ্যায় আলো আধারিতে বিজয়নগর এলাকা তখন জনসমাগমে মুখরিত। স্বাভাবিক দিনের মতোই দোকানপাট খোলা, মানুষজন যার যার নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করেই কয়েকটা গুলির শব্দ ছিঁড়ে ফেলল সেই স্বাভাবিকতা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে তারা বুঝতেই পারেননি কি হচ্ছে, কিন্তু যখন দেখলেন একজন তরুণ রক্তে ভেসে যাচ্ছেন রাস্তার উপর, তখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই তরুণী শরীফ ওসমান হাদী, যাকে এই মুহূর্তে পুরো বাংলাদেশ চেনে, যার দিকে তাকিয়ে আছে সমগ্র জাতি। ঘটনার পরপরই এলাকায় পুলিশ এবং র্যাবের একাধিক টিম পৌঁছে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শরীফ ওসমান হাদীকে। তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে সারা দেশে, তা বলে দিচ্ছে এই তরুণ নেতার প্রভাব কতটা গভীর। ঢাকা মহানগরীর ৮ নম্বর আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদীর নাম আগে থেকেই আলোচনায় ছিল। তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। জুলাই বিপ্লবের অন্যতম মুখ্য হিসেবে তিনি যে সাহস ও নেতৃত্ব দেখিয়েছেন, তা তাকে করে তুলেছে তারুণ্যের আইকন। আর ঠিক সেই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি যখন চলছে, তখনই তাকে টার্গেট করা হলো। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে সুগভীর ষড়যন্ত্র? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। তিনি বলেছেন যে নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দেশনা কতটা কার্যকর হবে? আইনশৃঙ্খলা বাহিনী কি সত্যি অপরাধীদের ধরতে পারবে, নাকি এই ঘটনাও আগের অনেক ঘটনার মতো অন্ধকারে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলো এখন মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডক্টর ইউনূসের নির্দেশে অতি দ্রুত হামলাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কিনা তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে, যাতে অপরাধীরা সীমান্ত পার হয়ে পালাতে না পারে। কারণ অতীতে দেখা গেছে এ ধরনের অপরাধীরা সাধারণ প্রতিবেশী দেশ থেকে পালিয়ে যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, হামলাকারীরা আসলে কারা? কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা? জনগণ বিভিন্ন দলকে সন্দেহ করছে এবং সে সন্দেহের কারণও তো রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনায় একাধিক পক্ষের হাত থাকতে পারে। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এবং তাদের সমর্থক গোষ্ঠী এর পেছনে থাকতে পারে, আবার কেউ কেউ বিএনপির দিকেও আঙুল তুলছেন। মির্জা আব্বাসের নাম উচ্চারিত হচ্ছে কোন কোন মহলে, যদিও তিনি সরাসরি জড়িত কিনা সেটা তদন্ত ছাড়া বলা একদমই সম্ভব না। তবে একটা বিষয় পরিষ্কার, যে এই ঘটনা শুধুমাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলা না, এটা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর হামলা। নির্বাচনের আগে একজন সম্ভাব্য প্রার্থীকে এভাবে করা হলো, মানে এটা একটা বার্তা। কে দিতে চাইছে মূলত এই বার্তা? কাদের স্বার্থ এতে জড়িত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। জামাত শিবির এবং তাদের সমর্থকরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেশব্যাপী জামাত শিবির জনতা জেগে উঠেছে, রাজপথে নেমে পড়েছে তারা। বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবাদ মিছিল হচ্ছে। আমিরে জামাত সাথে সাথে হাসপাতালে ছুটে গেছে। জামাতের মহিলা বিভাগও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এ ধরনের দ্রুত এবং সংগঠিত প্রতিক্রিয়া আগেই খুব একটা দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির এবং চাকসুর উদ্যোগে সাথে সাথে বিক্ষোভ মিছিল বের হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতেও শিবির বিক্ষোভ মিছিল করেছে এবং দোয়া অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে। বাংলাদেশের প্রথম শ্রেণীর সব বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র সংসদের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবির এবং ছাত্র সংসদ যৌথভাবে ঘোষণা দিয়েছে যে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ভবন অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ থাকবে। এর অর্থ হল, এই অভিযুক্তদের জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত করা এবং অনেককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার দাবি উঠেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন শুরু করেছে এবং আশা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যারা জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর হামলার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে তাদের কেউই রেহাই পাবে না, তাদের চাকরি যাবে এবং পুলিশ তাদের গ্রেফতার করবে। শরীফ ওসমান হাদির ওপর ঘটনা এই আন্দোলনকে আরও বেগবান করে তুলেছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ এবং যাকে অনেকেই সিংহ পুরুষ বলে থাকেন, তিনি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চাঁদাবাজ ও অন্যায়কারীদের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। আসলে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনের সূচনা ব্যারিস্টার ফুয়াদের মাধ্যমেই হয়েছিল এবং এখন সে আন্দোলন আরও জোরদার হতে চলেছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদি বাংলাদেশের সবচেয়ে বড় ভিআইপি। পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করে তার চিকিৎসার ব্যবস্থা করছে এবং অপরাধীদের ধরতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এটা একজন বিপ্লবীর অর্জন। জুলাই বিপ্লবে তার ভূমিকা, তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা এবং অন্যায়ের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ তাকে অবস্থানে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্মান দিয়েছেন তা অর্জন করতে হয়েছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট যে সরকার এই বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেষ্ট। তিনি বলেছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা, প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষীরা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এই কথাগুলো শুধু কথা না, এর পেছনে সরকারের দৃঢ় সংকল্প প্রতিফলিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ এই ঘটনার পরপরই জরুরি বৈঠক বসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে দ্রুত অপরাধীদের গ্রেফতার করা যায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা চলছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কোনো কোনো মহলে। অনেকেই মনে করছেন যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারছে না। এমন পরিস্থিতিতে কেউ কেউ প্রস্তাব করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যদি প্রফেসর ইউনূস নিজে নেন তাহলে হয়তো ভালো হবে। যদিও প্রফেসর ইউনূসের পক্ষে এতটা সময় দেওয়া সম্ভব না, কারণ তাকে আরও অনেক বিষয় দেখতে হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে সরকার বসেনি, এটা সত্যি। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। জনগণ জেগে উঠেছে। চাঁদাবাজি, অস্ত্রবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে একটা ব্যাপক জনমত তৈরি হচ্ছে। যারা এতদিন অবৈধ অস্ত্র রাখত, চাঁদাবাজি করত, নিজ দলের নেতাকর্মীদের করত, তাদের এবার কঠিন সময় এসেছে। শরীফ ওসমান হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা ৮ আসনে তিনি এমপি হবেন এটা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। জামাত কখনো শরীফ ওসমান হাদির বিরুদ্ধে প্রার্থী দেবে না বলে আশা করা হচ্ছে। এই ঘটনায় বিএনপির অবস্থান কি হবে সেটাও বড় প্রশ্ন। তদন্ত করা হচ্ছে, এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, কিন্তু এই তদন্তের মধ্য দিয়ে আরও অনেক অপরাধী চিহ্নিত হবে বলেও মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনায় বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই ফেঁসে যেতে পারে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ জানিয়েছে যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পেয়েছে। এখন সেটাই দেখার বিষয়। এই ঘটনার মধ্য দিয়ে একটা বার্তা স্পষ্ট, বাংলাদেশ একটা নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে অধ্যায়ে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান থাকবে না।